শেখ পরিবারকে জানেন, চেনেন, আপনার সাথে মানে আপনার সাথে আওয়ামী লীগেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আপনি আমাকে বলেন তো, যেই লিডার কোনো রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে, শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিট দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন, তার আত্মীয় স্বজনটা আগে চলে যেতে বলছেন, শেখ রেহানার বিয়ার আগে চলে গেছেন, উনি চলে গেছেন, তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি, আর মানে এটা কারণটা কি? আমার তো মনে হয় আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে। আপনি এটাতে কিভাবে দেখেন? মানে এটা কিরকম? এটা একটা উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লীগের লোকজন? তিনি তো সব জানতেন। আপনার মনে আছে, কালো কাপড়, কালো শাড়ি পরে তিনি বোধহয় জুলাই মাসের 20 না 21 রাইট। তারিখে একটা বক্তৃতা করলেন। হ্যাঁ, আমি সেদিনই ধরে নিয়েছি। আর আরো একটা কথা বলি, পাকিস্তানে বলুন আর বাংলাদেশে বলুন, যতবার জরুরি আইন জারি হয়েছে তখনই দেখা গেছে সরকারের পতন হয়েছে। ওকে, আপনি হিসাব করে দেখেন, ওকে, 69-এর গণ আন্দোলনে যেদিন জরুরি আইন জারি হয়েছে তার 15 দিনের মধ্যে আইয়ুবের পতন হয়েছে। জিয়া নিহত হয়ে সম্মানের সঙ্গে গেছেন। এরশাদ জরুরি আইনের 21 দিন পরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। খালেদা জিয়া জরুরি আইন ঘোষণার কয়দিন পরে গেছেন আমার খেয়াল নাই। তো উনি 20 জুলাই জরুরি আইন জারি করেছেন, 5ই আগস্ট চলে গিয়েছে। ওকে, ওকে। ইয়া লতিফ ভাই, আমি 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 আপনাকে অন্য প্রশ্ন আমার কিউ করা আছে, কিন্তু দর্শকদের একটা প্রশ্ন আপনাকে একটু যদি একটু আপনি জবাব দেন, সেটা হলো যে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন? খুব সংক্ষেপে যদি একটু বলেন, যে একটা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে? এ ব্যাপারে আমার স্পষ্ট অভিমত। মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে, মুসলিম লীগ পাকিস্তানের স্রষ্টা বলে দাবিদার, ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলে কংগ্রেস দাবিদার। কংগ্রেসের আজকে যে অবস্থা হয়েছে, তাই বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিদার আওয়ামী লীগের এক, কারণ তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। যেমন আমার কিন্তু প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। আমি যতই চেষ্টা করি, 50 বছর বয়সে যা পেরেছি আজকে তা পারবো না। আমাকে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। ওকে, আমি আমি একটু সামারাইজ করি আমাদের দর্শকদের জন্য, কারেক্ট মি ইফ আই এম রং মিস্টার সিদ্দিকী, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই আপনি দেখছেন, কারণ এটা হচ্ছে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করলো এবং আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকলো, তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে এবং নতুনদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে। আপনি কি আর কোনো কিছু যোগ করবেন এইটার সঙ্গে? কারণ এটা একটা স্পেসিফিক প্রশ্ন অনেকের, আপনি যদি আর কোনো কিছু যোগ করেন ভবিষ্যৎ। যোগটা হলো, সময়ের দাবিতে আওয়ামী লীগের প্রয়োজন নাই। তারপরেও আওয়ামী লীগ যে দুর্নীতি, দুরাচার, গুম, হত্যা, বিনা বিচারে মানুষকে অত্যাচার করেছে, বাক স্বাধীনতা হরণ করেছিল, এটা তো তাদের একটা পাপ। ওকে, আর সবচেয়ে লজ্জার এবং ঔদ্ধত্যপূর্ণ, আপনারা সে কথাটা বলেন না, আমি ছোট ছোট কথা নিয়ে তো বলি। শেখ হাসিনা প্রত্যেক বক্তৃতায় বলতেন যে আমি গণতন্ত্র দিয়েছি। রাইট। গণতন্ত্র কেউ দিতে পারে নাকি? এর চাইতে বড় ঔদ্ধত্য। এবং এই কথাটা হচ্ছে একদমই, আমি গণতন্ত্র দিয়েছি বললেই বোঝা যায় যে এই দেশে গণতন্ত্র নাই আসলে। দেশের প্রধান যদি এই কথা বলে, এটা খুবই ভালো কথা বলছেন, এটা খুবই ভালো কথা বলছেন, এটা খুবই ভালো কথা বলছেন।
আমি জনাব লতিফ সিদ্দিকী আপনি আসবেন এবং সেই সময় আমরা একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দর্শক একটা জরিপ যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা হলে ভারতের মুসলমানেরা ঝুঁকিতে পড়ে অধ্যাপক আনু মোহাম্মদের এমন বক্তব্য সমর্থন করেন কিনা। শতকরা 41% দর্শক এটার সাথে সমর্থন পোষণ করেছেন, 59% না ভোট দিয়েছেন, 41,000 দর্শক ভোট দিয়েছেন। জনাব জনাব লতিফ সিদ্দিকী, আমাকে আপনাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে, কারণ আপনাকে কারণ আপনি জানেন যে আপনার বিরুদ্ধে দেশে অন্তত 20টা মামলা হয়েছিল যুক্তরাষ্ট্রে আপনার বক্তব্যের প্রেক্ষিতে। 154টা, টোটাল 154টা। আচ্ছা, আমি 20টার খোঁজ পেয়েছিলাম। কিন্তু কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, জনাব লতিফ সিদ্দিকী আপনি একদম জীবন সায়ান্নে আছেন, যদিও আমরা চাই যে আপনার জীবন অনেক দীর্ঘতর হোক, আপনি শতায়ু হন, তার চেয়ে বেশি বছর বাঁচেন, কিন্তু আমাদের এই প্রশ্ন করতেই হবে। আপনি 2009 সালে, যে বছর আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী হয়েছিলেন, সেই মেয়াদে মিল কারখানা, মিলের জমি বিনা টেন্ডারে আপনি পানির দামে বিক্রি করে দিয়েছিলেন, এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে। আপনার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ মাঠে ময়দানে বক্তৃতায় আমরা শুনি যে আপনি রাজনৈতিক বোঝাপড়ার অংশ হিসাবে বা নিজের রাজনীতি প্রতিষ্ঠিত করার সময় অনেক সময় দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন। এই বিষয়ে আপনি আসলে গুড গুড, আপনি ভালো কথা বলেছেন। হ্যাঁ, বিজেএমসির কোনো সম্পত্তি বিক্রি হয় নাই, বিক্রি হয়েছে বিজেসির, বাংলাদেশ জুট কর্পোরেশনের। হ্যাঁ, এইটার একটি জমি আমি 58 সাল থেকে আমার এক বন্ধু যে স্বাধীনতা যুদ্ধে আমার সঙ্গে সহযোগিতা করেছে, পরবর্তী জীবনেও করেছে, তার বিধবা স্ত্রীকে দেওয়ার জন্য আমি সরাসরি লিখে দিয়েছি এই কথা যে আমি এদেশে যে টেন্ডার হচ্ছে এই টেন্ডার স্বচ্ছ হয় বলে বিবেচনা করি না, কিন্তু আমি কোনো হস্তক্ষেপ কোনোদিন করিনি। কিন্তু এই আবেদনকারীকে এই ভূমিখণ্ডটি টেন্ডার ছাড়া দেওয়া যেতে পারে, তবে জেলা প্রশাসক এইটার মূল্য নির্ধারণ করবেন। মূল্য নির্ধারণের পরে তার উপরে 5% যুক্ত করে আবেদনকারীকে দেওয়া হোক। আপনি এটাকে একটা ভালো, আপনি কি এটাকে একটা ভালো প্রেসিডেন্স মনে করেন? স্বজনপ্রীতি কেউ স্বীকার করে না, আমি 100% স্বীকার করি যে আমার মন্ত্রিত্বের আমলে এই একটাই আমি স্বজনপ্রীতি করেছি, এবং আমার জন্য এটা যৌক্তিক। আমার প্রয়াত বন্ধুর বিপন্ন পরিবারকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি। ওকে, আমি যদি একটু রাজনৈতিক প্রশ্নে আসি, 2015 সালের পর থেকে আমরা রাজনীতিতে আপনাকে সেভাবে পাইনি। এমনকি আপনি মাঠে ময়দানে বক্তৃতা, অনেক মানুষ আপনার বাসার সামনে এসে বসে থাকলেও আপনি আসলে সেইভাবে রাজনৈতিক আলোচনার মধ্যে আপনি অংশগ্রহণ করেন নাই। কিন্তু 2024 সালের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন, যেইটাকে আমরা বলতে পারি আওয়ামী আর ডামির নির্বাচন, যেটা মানে শেখ হাসিনা যেটাকে বলেছিলেন যে আমরাই কিছু ডামি প্রার্থী দিব, নৌকার প্রার্থীকে হারিয়ে। আমি তো আপনার প্রথমেই তো আমি এই কথাটা বলেছি যে উনি আমাকে জোর করে রেখে দিয়েছেন, আমি নির্বাচনে যেতে বাধ্য হয়েছি। 2024-এ আপনাকে জেল দেওয়ার পরও আপনাকে জেল দেওয়ার পরও আপনার উপর তার জোর খাটলো? না না, 13-র কথা বলছি না, আমি 24-এর কথা বলতেছি। আমি 24-এ আসছি। ও 24-এ এই আমি এলাকায় যে জিজ্ঞেস করেন, জনগণ, হাজার হাজার জনগণ আমাকে জোর করে নিয়ে গিয়েছে। 150টি বাস বোঝাই করে লোক এসে আমাকে নিয়ে গিয়েছে। এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করতে পারবো? হ্যাঁ, আব্দুল লতিফ সিদ্দিকী ইনশাআল্লাহ আল্লাহর নামে শপথ করে বলতে পারে এটাই আব্দুল লতিফ সিদ্দিকী। ওকে, এই ব্যাপারটাতে কি জনাব কাদের সিদ্দিকী কোনো প্রভাব বিস্তার করছিলেন যাতে আপনি ইলেকশনে আসেন? অবশ্যই। দীর্ঘদিন কাদের সিদ্দিকীর সঙ্গে আমার মতদ্বৈততা থাকার পরও কাদের সিদ্দিকী আমাকে বলেছে যে আপনার জনগণের কাছে যাওয়া উচিত, আওয়ামী লীগ আপনাকে যে অসম্মানিত করেছে
সে প্রতিকার হতে পারে জনগণ যখন আপনাকে সম্মানিত করবে। শুধু তাই নয়, এই নির্বাচনে কাদের সিদ্দিকী আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। আমি আমি একটা বাক্য বলি জনাব সিদ্দিকী, যে আমরা এই বাক্যটা 2024-এ, মানে 2024-এর ডিসেম্বর থেকে যখন শেখ হাসিনা বললেন যে আমরাই একটা প্রার্থী দাঁড়া করাবো, তার মধ্যে থেকে আর কেউ যাতে এরকম না বলতে পারে যে প্রার্থী ছাড়া এরকম ইলেকশন হয়েছে, সেইটার পরে তো সেই সময় অভিযোগটা হচ্ছে এরকম, ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা সরকার কাউকে জোর করে, কাউকে আর্থিক সুবিধা বা অন্য সুবিধা দিয়ে, প্রলোভন দেখিয়ে নির্বাচনে আনে। আপনি কি এই কয়টা ক্যাটাগরির কোনো ক্যাটাগরিতে পড়েন, মানে জোর করা, আর্থিক সুবিধা, অন্য সুবিধা? আমার সাথে কোনো, শুনেন, আমি যেদিন থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি তারপরে কোনোদিনই শেখ হাসিনার সঙ্গে আমার যোগাযোগ হয়নি এবং তার কোনো প্রতিনিধিও আমার কাছে আসেনি। আচ্ছা, আপনি যেদিন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হইলেন, আমি কিন্তু আপনার যে নির্বাচনী এলাকা বা আপনার যে জেলা, সে জেলাতে আমি অনেকবার সফর করেছি। আমি দেখেছি যে আপনার জনগণ আপনাকে আসলে কি চোখে দেখে। এই রকম একটা ওভারওয়েলমিং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আপনি কেন একটা স্পষ্ট অবস্থান নিয়ে জনগণের কথা, আমি খুব ভালো করে জানি, কারেক্ট মি ইফ আই এম রং, আপনার উঠানে এসে প্রতিদিন লোকজন বসে থাকতো আপনারই এলাকার সাবেক এমপির বিভিন্ন দুর্বৃত্তপনা, দুর্নীতি, অন্যায়, অত্যাচারের কথা, আর কোথাও বলতে না পারে আপনার কাছে বলতে। আপনি কোনো সময় তাদেরকে দেখা দিয়েছেন, কোনো সময় দেখা দেন নাই, কিন্তু আপনি কেন ওই সময় একটা অবস্থান নিলেন না? আমাদের ইতিহাসের জন্য আপনি বিব্রত হয়েন না, আমাদের ইতিহাসের জন্য বিষয়গুলি জানা দরকার। মানে কেন লতিফ সিদ্দিকীও অবস্থান নেয় না? মানে আমি বিব্রতও হই না, জি, বিলম্বিতও হই না। আমি, আপনার কি মনে আছে, আমি 18 সালেও প্রার্থী হয়েছিলাম এবং 18 সালে প্রার্থী হওয়ার পর আপনি ভাবতে পারেন আমাকে আইয়ুবের কোন সমর্থক 60-এর দশকে কোনোদিন আক্রমণ করেনি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাসদ কোনোদিন আমাকে আক্রমণ করেনি, রাইট। বিএনপি কোনোদিন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেনি, জাতীয় পার্টি আমাকে কোনোদিন আক্রমণ করেনি। কিন্তু ওই বাচ্চা ছেলেটি, যার জন্মদাতা আমি বলা যেতে পারে, এই বাচ্চা ছেলেটি কিছু লোক লেলিয়ে দিয়ে আমার গাড়ি ভেঙে দেয়। যেদিন গাড়ি ভেঙে দেয় সেদিনই আমি অনশনে বসি। এবং আপনাকে সত্য কথা বলি, আমি অনশনে বসি যে দাবি নিয়ে আমি জানি ডিসিএসপি এটা কিচ্ছু করতে পারবে, কিন্তু আমি নির্বাচন থেকে সরে আসতে চাই। এই কৌশল হিসাবে আমার জীবন সঙ্গী লায়লা সিদ্দিকী তখন হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে, সে অনুরোধ করেছে, হাজার হাজার লোক এসে আমাকে অনুরোধ করেছে, আপনি অনশন বন্ধ করে কালিহাতি আসুন। আমি কালিহাতি যাব না, কারণ আমাকে এমপি বানানোর জন্য কেউ প্রাণ হারা, কোনো মায়ের বুক খালি হোক, কোনো নারীর স্বামী নিহত হোক, কোনো শিশুর পিতা নিহত হোক, এটা আমি চাই না। সেজন্যই আমি নিজেকে প্রত্যাহার করে নিয়ে এসেছি। আমি এলাকায় যাইনি, যেই আমার সঙ্গে দেখা করতে আসতো তার বিরুদ্ধেই 5টা 7টা মিথ্যা গায়েবী মামলা হতো, পুলিশ অকাতরে এই মামলাগুলো করত। আপনারাও পুলিশের রেকর্ড দেখুন, দেখতে পাবেন। কিন্তু এই লোকগুলো কিন্তু আওয়ামী লীগ। অবশ্যই অবশ্যই আওয়ামী লীগই তো হবে। গত 15 বছরে আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ ছিল না। কিন্তু না, এরা ওই আওয়ামী লীগের না, হাইব্রিড আওয়ামী লীগের না। না, আপনার কাছে যারা আসছে তাদের কথা আমি বলতেছি না, যারা মামলা দিয়েছে তারা তো আওয়ামী লীগেরই। যারা মামলা দিয়েছে, অত্যাচার করছে, তাদের কথা আমি বলতেছি। আপনার কাছে যারা আসছে তাদের কাউরে কাউরে আমি আওয়ামী লীগের হিসেবে চিনি, তাদের কাউরে কাউরে আমি সাধারণ জনগণ হিসেবে চিনি, যারা আপনার কাছে এসছে এবং মামলা। তাই এই দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী এই কাজগুলা করেছে। কিন্তু জনাব সিদ্দিকী, আপনি কি এইটা স্বীকার করবেন না, আপনি যেহেতু 2018 সালে কথা তুললেন, যে টাঙ্গাইলে সিদ্দিকী পরিবার, আপনার সহোদর ভ্রাতারাও
এইটার সাথে সরাসরি জড়িত ছিল, যখন রাজনৈতিকভাবে আপনাকে নানাভাবে, আমি বলবো এটাকে মোকাবেলা আমি বলবো না, রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়েছে তখন আপনার সহোদররাও এর মধ্যে জড়িত ছিল, এবং আপনার সহোদররা যে টাঙ্গাইলে, মানে আপনাদের পরিবারে অনেক বড় ফ্যাক্টর, এর মধ্যে তো সবসময় এটা পজিটিভভাবে এইটা উচ্চারণটা আসে নাই। যতটা পজিটিভ লতিফ সিদ্দিকীর নামে আসছে ততটা পজিটিভ তো অন্যদের ব্যাপারে আসে না। এবং কেউ কেউ দায়ী করে দাবি করে থাকেন এর জন্য আপনি দায়ী, আপনি বড় ভাই, আপনি বাকিদের এক ধরনের প্রশ্রয়দাতা, প্রশ্রয় দিয়েছেন, সাধারণ ইয়েতে তৈরি করেছেন। আমি প্রশ্রয় দেইনি বলেই কিন্তু আমার উপর রুষ্ট ছিল। শোনেন, আমার সাথে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আজকে সেই তার বালক, আমি কিশোর বয়সের যে সম্পর্ক, এখন সেই সম্পর্ক, এবং আজকে আমার যে অস্তিত্ব রয়েছে, এখনো যে আমি যেভাবে সম্মানের সঙ্গে চলছে, এটা বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভালোবাসা। কিন্তু তখন স্বাধীনতার পর পর আমার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, এবং কাদের সিদ্দিকী এখন স্বীকার করেন, বুঝেন যে ভুল হয়েছে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো 2001 সাল পর্যন্ত বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং অন্যদের সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল। তার পরবর্তী সময় আমার ভাইদের সঙ্গে আর কোনো দ্বন্দ্ব নেই। শুধু আমার এক ছোট ভাই মুরাদ সিদ্দিকী শেখ সেলিমের এবং ওবায়দুল কাদেরের কারসাজিতে সে কিছুদিন আমার বিরুদ্ধে নির্বাচনী মাঠে ছিল।